নমস্কার, আমি দেবাশিস। কল্পনা করুন আপনার রাস্তায় দুই প্রতিবেশী ঝগড়া করছে। আপনি চান যে ঝগড়াটা থামুক, না হলে পুরো পাড়াটাই আগুনে পুড়ে যাবে। কাকে আপনি মধ্যস্থতাকারী হিসাবে বেছে নেবেন? যে লোকটা দূরে থাকে কিন্তু একজনের সঙ্গে ভালো বন্ধুত্ব আছে তাকে, নাকি যে লোকটা পাশের বাড়িতে থাকে, দুই পরিবারকেই চেনে, একজনের সঙ্গে তার বাউন্ডারি শেয়ার হয় আর আগুন ছড়িয়ে পড়লে তার নিজেরও অনেক ক্ষতি হবে? 2026 সালের শুরুতে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করল এবং যা দ্রুত ইরান যুদ্ধ নামে পরিচিত হয়ে গেল, তখন আমেরিকা ঠিক এই সিদ্ধান্তই নিয়েছিল। তারা পাকিস্তানকে বেছে নিল মধ্যস্থতাকারী হিসাবে, যাতে খবর বহন করা যায় এবং ইরানের সঙ্গে কথা বলার চেষ্টা করা যায়। আর ভারত, যদিও সে বড় শক্তি, দ্রুত উঠে আসছে এবং আমেরিকার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে পাশে দাঁড়িয়ে শুধু দেখতে হলো। বুঝতে হলে চলুন সহজ করে ধাপে ধাপে এগোই। ইরান মার্কিন যুদ্ধের জন্য ওয়াশিংটন আর তেহরানের মধ্যে সরাসরি কথা বলা রাজনৈতিকভাবে একেবারে অসম্ভব হয়ে পড়েছিল। দুই পক্ষরই খুব জরুরি দরকার হয়েছিল একটা গোপনীয় বিশ্বস্ত মধ্যস্থতাকারীর, যে খবর বয়ে নিয়ে যাবে এবং শান্তির রাস্তা খুঁজে বের করবে। সেই মধ্যস্থকারীর ভূমিকা এসে দাঁড়ালো পাকিস্তান। পাকিস্তানি নেতারা আমেরিকার দেওয়া 15 দফা শান্তির প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে। তারা ইসলামাবাদে মুখোমুখি বৈঠকের আয়োজন করতে প্রস্তুত। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প একসময় তার প্রিয় ফিল্ড মার্শাল বলে ডেকেছিলেন, হয়ে উঠেছেন এই গোপন চ্যানেলের মূল ব্যক্তি। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন, তেহরান, রিয়াদ, কায়রো সহ আর অনেক দেশের নেতাদের সঙ্গে ফোন করে কথা বলেছেন। তুরস্ক ও মিশরও সাহায্য করছে, কিন্তু নেতৃত্ব দিচ্ছে পাকিস্তানি। আসুন দেখিনি আমেরিকা কেন পাকিস্তানকেই বেছে নিল। পাকিস্তান ইরানের ঠিক পাশেই আছে। পাকিস্তান ও ইরানের মধ্যে লম্বা সীমান্ত আছে। ইরানে সমস্যা হলেই পাকিস্তান সঙ্গে সঙ্গে টের পেয়ে যায়। শরণার্থী, চোরাচালান কিংবা প্রতিবাদ। ইরানের শিয়া মুসলিম সম্প্রদায়ের অনেক আত্মীয় স্বজন পাকিস্তানে আছে। খামেনির মৃত্যুর পর পাকিস্তানের করাচির মতো শহরে ক্ষুব্ধ জনতা আমেরিকার কনসুলেটে হামলা করেছিল। পাকিস্তানের নেতারা বুঝেছিলেন আগুন যেন সীমান্ত পেরিয়ে না আসে। ভূগোলই পাকিস্তানকে করে তুলেছে সেই প্রতিবেশী যে দরজায় নক করতে পারে। পাকিস্তানের আমেরিকা ও ইরান এই দুদেশের সঙ্গে ভালো সম্পর্ক আছে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। একজন ভালো মধ্যস্থতাকারীকে দুই পক্ষই বিশ্বাস করতে হয়। পাকিস্তানের আমেরিকার সঙ্গে সম্পর্ক আবার উন্নত হয়েছে। ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধানকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। পাকিস্তান ট্রাম্পের শান্তি বোর্ডে যোগ দিয়েছে, বাণিজ্য বিনিয়োগ বেড়েছে। দুই দেশ দশকের পর দশক একসঙ্গে কাজ করছে, শীতল যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ সহ আরও অনেক কিছুতে। ইরান খুব কম দেশের মধ্যে পাকিস্তানকে এখনও বিশ্বাস করে। তারা প্রতিবেশী, সামান্য বাণিজ্য হয়, আর পাকিস্তান ইরানকে কিছু বিষয়ে চুপি চুপি সমর্থনও দেয়। ইরান পাকিস্তানকে ইসরায়েল বা উপসাগরীয় কিছু দেশের মতো শত্রু মনে করে না। এর সঙ্গে তুলনা করলে ওমান বা কাতারের মতো আগের মধ্যস্থতাকারীরা সাহায্য করলেও এখন ইরানের বোমার আঘাতে তারা আর নিরপেক্ষ বা নিরাপদ নয়। পাকিস্তানের নিজের অনেক ক্ষতির আশঙ্কা আছে। পাকিস্তান তার অধিকাংশ তেল গ্যাস মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। 5 মিলিয়ন পাকিস্তানি উপসাগরীয় দেশে কাজ করে আর দেশে টাকা পাঠায়, যা দেশের পুরো রপ্তানি আয়ের সমান। তেলের দাম বাড়ায় পাকিস্তানকে জ্বালানির দাম 20% বাড়াতে হয়েছে। সাধারণ মানুষের উপর বিরাট চাপ। যুদ্ধ ছড়িয়ে পড়লে পাকিস্তানের অর্থনীতি ধ্বংস হতে পারে, আরও প্রতিবাদ হতে পারে। এমনকি ইরান সীমান্তের অশান্ত বালুচিস্তানও সমস্যা হতে পারে। পাকিস্তান ভালো হওয়ার জন্য এটা করেনি, সে নিজেকে বাঁচাতে করেছে। আমেরিকা জানতো যে দেশের এত ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, সে শান্তির জন্য খুব পরিশ্রম করবে। পাকিস্তান এই কাজ আগেও করেছে। পাকিস্তানি সে গোপন কথাবার্তা সাজিয়েছিল, যার ফলে প্রেসিডেন্ট নিক্সন 1972 সালে চীনে ঐতিহাসিক সফর করেছিলেন। 2021 সালে আমেরিকা আফগানিস্তান ছাড়ার আগে তালিবানের সঙ্গেও কথা বলেছিল। আমেরিকা জানে পাকিস্তান গোপন রাখতে পারে এবং খবর চুপি চুপি পৌঁছে দিতে পারে। তাহলে ভারত কেন নয়? সে প্রতিবেশী দেশকে কেন ডাকা হয়নি? ভারত বড় দেশ, সচ্ছল দেশ। সাম্প্রতিক বছরগুলোয় আমেরিকার খুব কাছাকাছি চলে এসেছে। সে আমেরিকা থেকে অস্ত্র কেনে, ইন্দো প্যাসিফিকে আমেরিকা ইসরায়েলের সঙ্গে কাজ করে। সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার শক্তিশালী সম্পর্ক আছে। কাগজে কলমে ভারতকে দেখে মনে হয় আদর্শ, তবু তাকে বেছে নেওয়া হয়নি। কেন? সহজ ভাষায় বলি। ইরান ভারতকে পাকিস্তানের মতো বিশ্বাস করে না। ভারতের সঙ্গে ইসরায়েলের খুব ঘনিষ্ঠ সামরিক ও গোয়েন্দা সম্পর্ক, আর ইরান ইসরায়েলকে তার সবচেয়ে বড় শত্রু মনে করে। ভারত ইরানে প্রভাবের জন্য পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতাও করে, যেমন চাহাবার বন্দরে ভারতের বিনিয়োগ। ইরানি নেতাদের কাছে ভারতকে দেখে মনে হয় অন্য দলের লোক। একজন মধ্যস্থতাকারীকে দুই পক্ষকেই ন্যায্য মনে করতে হয়। ইরান ভারতকে সেভাবে দেখেনি।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আমেরিকা ভারত সম্পর্ক খানিকটা টালমাটাল ছিল। যখন পাকিস্তানের নেতারা ওয়াশিংটনে উষ্ণ অভ্যর্থনা পাচ্ছিলেন, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাত্রা একটু বেশি ঝাঁকুনি খেয়েছে। পাকিস্তান যখন মধ্যস্থতা করতে এগিয়ে এলো, ভারত শুধু শান্তি ও স্থিতিশীলতার কথা বলে ফোন করলো, কিন্তু খবর বহন বা বৈঠক আয়োজনে কোনো ভূমিকা নিল না। একটি ভারতীয় সংবাদপত্র এটাকে ভারতের বিশ্বশান্তির দূত হিসেবে নিজের ইমেজের কৌশলগত ধাক্কা বলে অভিহিত করেছে। ভারত একইভাবে এগিয়ে আসেনি। পাকিস্তান সক্রিয়ভাবে বৈঠকের প্রস্তাব দিয়েছে এবং 15 দফা প্রস্তাব পৌঁছে দিয়েছে। ভারত চুপচাপ ছিল, হয়তো ইসরায়েল বা উপসাগরীয় বন্ধুদের অসন্তুষ্ট করতে চায়নি, অথবা সত্যিই সবচেয়ে ভালো অবস্থানে ছিল না। কূটনীতিতে যে দেশ প্রথম হাত তোলে এবং সঠিক যোগাযোগ রাখে, সেই কাজটা পায়। সংক্ষেপে বললে, আমেরিকার দরকার ছিল এমন দূত যাকে ইরান সত্যিই শুনবে। পাকিস্তান ছিল সেই দূত। ভারত তার আকার এবং আমেরিকার বন্ধুত্ব সত্ত্বেও সেই দূত ছিল না। সাধারণ মানুষের জন্য এর মানে কি? আমেরিকানদের কাছে পাকিস্তানকে বেছে নেওয়া মানে আরও আমেরিকান প্রাণ বা টাকা না খরচ করে যুদ্ধ থামানোর বাস্তব সুযোগ। পাকিস্তানিদের কাছে এটা বড় কূটনৈতিক জয়, যা বাণিজ্য, সম্মান ও স্থিতিশীলতা আনতে পারে। আর আমাদের ভারতীয়দের কাছে এটা খুবই মর্মাহত করার মতো। পুরনো প্রতিদ্বন্দ্বী পাকিস্তান এখনও বিশ্বমঞ্চে আমাদের ছাড়িয়ে যেতে পারে দেখে মনটা খারাপ হয়ে যায়, লজ্জা লাগে। ভূ রাজনীতি শুধু কে বড় বা ধনী তা নিয়ে নয়, কে কাছে থাকে, কাকে বিশ্বাস করা যায় আর কার সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে তা নিয়ে ভূ রাজনীতির নির্ধারণ হয়। এখন পাকিস্তানে 3টে বাক্সেই টিক দিয়েছে। তাই 2026 সালের ইরান সংকটের মাঝে আমেরিকা ইসলামাবাদের দিকে ফিরেছে, নয়াদিল্লির দিকে নয়। কথাবার্তা এখনও চলছে। পাকিস্তান সফল হয় কি না তা এখনও অনিশ্চিত, কিন্তু এই মুহূর্তটা দেখিয়ে দিচ্ছে যে বিশ্বচিত্রের মানচিত্র কত তাড়াতাড়ি বদলে যেতে পারে। কখনো কখনো সবচেয়ে অপ্রত্যাশিত প্রতিবেশী হয়ে ওঠে শান্তি রক্ষার জন্য সবার প্রয়োজনীয় মানুষ। আমাদের বাংলার মানুষ যেমন পরিবারে শান্তি চায়, তেমনি বিশ্ব চায় এই শান্তি, আর সেই শান্তির দূত হয়ে উঠেছে পাকিস্তান। নমস্কার।